এখন সরকারেরই উচিত যে ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা এবং এই ব্যাপারে উনি, কারণ কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে না, যারা এখানে ছিল সামনের কাতারে, পরে এটা প্রমাণিত হয়েছে যে তারা আসলে গুপ্ত বিভিন্ন দলের সাথে ছিল, তাদের নানা ধরনের ঘটনা ছিল। একজন উপদেষ্টা বলল ডিপ স্টেট তাদের কাছে নাকি কি কি চেয়েছিল, তাহলে কি কি চেয়েছিল সেটা আমরা জনগণ জানতে চাই। সনদ মিনস হচ্ছে যে পয়েন্টগুলোতে 100% একমত হয়েছি, আমাদেরও দায়িত্ব, আমরাই সব না, অন্য পলিটিক্যাল পার্টি জনগণ আছে, কিন্তু যেই ক্ষমতা যায় ওইগুলো বাস্তবায়ন করা প্রথম কাজ, অন্য বিষয় নিয়ে আলোচনা। তাহলে এইটাই যদি কাট অফ পয়েন্ট, এইটাই হওয়া উচিত। এবং আমি আখতারুজ্জামান ভাইয়ের ওই কথাটাকে আমি পজিটিভ হিসাবেই বলতে চাই যে উনি কিন্তু বলছেন যে সংসদের কাছে গেছে, এখন ওই আলোচনা করে সমাধান হবে। তাহলে ওইখানে ওইটাকে নিয়ে অন্য কিছু যদি কেউ করতে চায়, তাহলে তো এইবার প্রশ্ন আসে আপনি যে প্রশ্নটা তুলেছেন। এইবার আসি, দেখেন আমাদের দেশ শুধু না, দুনিয়াতে কিন্তু এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটে এবং আমরা দেখছি পৃথিবীর অন্য দেশগুলোতেও ডিপ স্টেটের খেলাটা এখন প্রচলিত কথা। আমরা যেটা বলি এটা সাম্রাজ্যবাদ নানা ধরনের যে খেলা খেলে, অদৃশ্য ক্ষমতার তার ধারণা, তার কাজটা এইটা আধিপত্য বিস্তারের জন্য এটা করবেই। বাংলাদেশে বরঞ্চ এই আলোচনা রিসেন্টলি আরও সামনে আসছে, যেটাকে আমি প্রাসঙ্গিক মনে করি। সেটা হচ্ছে কি, আপনি অন-11 বহুল আলোচিত, ওই যে আইডিয়াটা ছিল তার একটা প্রধান বিষয় হচ্ছে বিরাজনীতিকরণ এবং অনির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকে তার উপরে ওই যে ডিপ স্টেট নামে যারা আছে তারা ক্ষমতা কিন্তু আরও বেশি কুক্ষিগত করে নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ওই ধারা এখনও শেষ হয়েছে আমরা তা মনে করি না। যার জন্য আপনি খেয়াল করবেন এই কথাটা আরও সামনে কে আনলো, আমরা কিন্তু আগে আনি নাই। আমি আমার কথা বলছি, আনলো কিন্তু ইউনূস সরকার একজন উপদেষ্টা। সাথে সাথে যে কথাটা বলেছি এবং এখন আজকেও সেই কথা বলি, দুইটা জিনিস ইউনূস সাহেবকে পরিষ্কার করতে হবে। তার একজন উপদেষ্টা বলল ডিপ স্টেট তাদের কাছে নাকি কি কি চেয়েছিল, তাহলে কি কি চেয়েছিল সেটা আমরা জনগণ জানতে চাই। তাদের ক্ষমতা, শুধু ক্ষমতা না, দেশের জন্য আরো কি কি চায়, এই যে বন্দর চাই কিনা, করিডোর চাই কিনা, এরকম মানে আরো কিছু চাই কিনা, এটা কি ইউনূস সাহেবকে নিশ্চিত করতে হবে। ইউনূস সাহেবের থেকে ছাড় পাবে না। আরেকটা হচ্ছে ওই যে ক্ষমতায় এই যে কারা চেয়েছিল তার মধ্যে দেশীয় কারা, বিদেশি কারা। তাহলে এইটা দরকার কেন? কারণ আমরা তো ভাই ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটতে চাই। পান্নাই যেটা বলছেন কারেক্টলি বলেছেন, আমরা কিন্তু এখন শুধু না, এটা ওপেন, আমি আবার কোট করি, আপনার এইখানে না হোক বাংলাদেশে এটা শত শতবার বলেছি এই 18 মাসে। সেটা হচ্ছে দ্বিতীয়বার যখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গেলাম, সেটা হচ্ছে উনি আগস্টে দায়িত্ব নিলেন সেপ্টেম্বর অক্টোবরের যদি তারিখ ভুল নয় 5 তারিখ বা 8 তারিখ আমাদের লিখিত বক্তব্য আছে, দেখবেন বামজোটের। আমরা বলছিলাম সংস্কার নামে অন্য কাজ আপনার না, আপনার একটাই কাজ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে দ্রুততম সময় নির্বাচন দিন। অন রেকর্ড 24 সালের অক্টোবরে বলা। এবং আমরা বলেছি যত দেরি হবে ততই সংকট হবে। এবং একটা কথা আবার রিপিট করতে, ওই দিন আমরা কোশ্চেন করেছিলাম যে সংবিধান আপনি সংস্কারের নামে একটা করছেন, আরও অনেক কিছু দরকার ছিল, সে আলোচনায় গেলাম না, কিন্তু এমন লোককে কেন দায়িত্ব দিলেন যিনি সংবিধান পুনর্লেখন করতে চায়, নতুন সংকট তৈরি করবে। উনি কিন্তু এই কথা বলেছিলেন, আমি রিপিট করছি এই জন্য সংসদকে জানানোর জন্য, যে উনি কিন্তু বলেছিলেন যে না ঠিক আছে, যার যার কথা বলতে দেন, যে ব্যাপারে শতভাগ একমত হবে সেটা গ্রহণ করব, 19-20 হলে আলোচনা করে দেখার চেষ্টা করব, হলে হবে না হলে না হবে। তো এই কথাটুকু তো এখন সংসদ যদি এই কাজটা করে তাহলে বেস্ট। এখানে শুনলাম গতকাল আমাদের সরকারি দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, আমি পুরোটা শুনিনি, তবে আমি ধারণা করি কারণ যেহেতু ঐকমত্য কমিশন আলোচনা করেছিলাম, তাতে 2টা পয়েন্ট বিএনপির হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক দিন। একটা হচ্ছে শতভাগ যে পয়েন্টে একমত হয়েছে, আমি শতভাগ একমত মানে নোট অফ ডিসেন্ট, তারা তো এটা না করার কোনো কারণ নাই, যদি না করে আমরা সবাই প্রতিবাদ করব, পরিষ্কার কথা। এবং তার বাইরে 2-1টা যদি করে, আমি একটা উদাহরণ দিই, ধরেন দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, তো পান্না ভাই মনে করছেন কারেক্ট, বিএনপি মনে করছে, কিন্তু আমাদের পরিষ্কার বলা ছিল যে আমরা এই মুহূর্তে এটাকে প্রয়োজন মনে করছি না, আমরা এটা জনগণের কাছে যাব, বলবো যে এটা করাটা ঠিক না। তারপরে যদি এখন পার্লামেন্ট করে সেটা অন্য আলোচনা। উদাহরণ দিলাম, ধরুন আমাদের এইখানে অনেক কিছু আছে যে আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের অনেক স্মারক চিহ্ন যেভাবে চিহ্নিত করা আছে সেইটাকে বাতিল করার জায়গায় যদি যায় অনেকে, আমরা সেটা জনগণের কাছে যাব। সুতরাং এইটা নিয়ে আজকে যদি কেউ, আমরা এই সংসদের যতটুকু আছে এই গণতন্ত্রের পথে যাত্রা, আবার বলি, এবং ন্যূনতম কথাটা খুবই কারেক্টলি আমরা বলেছি এটা ন্যূনতম, এত ভালো তো নির্বাচন হয়নি, এখন এই দেখেন সরকারি দল বিরোধী দলই বলে, আর নির্বাচন ব্যবস্থা সংস্কার না করেই নির্বাচনে গেছি। কিন্তু আমরা ওই কোশ্চেনের থেকে আমরা ইন্টারেস্টেডের জায়গা হচ্ছে এই যে গণতন্ত্রের পথে হাঁটার যাত্রাটা যাতে
ভালোভাবে হয়, যাতে করে অন্য কেউ, ওই যে ডিপ স্টেট শব্দটা প্রচলিত বলে কোট আনকোটে বললাম, অন্য কেউ যাতে বিরাজনীতিকরণ বা অন্য কোনো সুযোগ নিয়ে আমাদেরকে আরেকটা নতুন সংকটে না ফেলতে পারে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনি যেটা বলছেন যে দুটি বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জবাবদিহিতা চান, তাকে আসলে জবাবদিহিতার আওতায় আনা যাবে কিনা এখন? আচ্ছা, আরেকটা বলি না, আমি দুটি বিষয় না, আরো অনেক বিষয় চাই। আমি বললাম যে ওই ডিপ স্টেটের কথা যে বলেছে, তখনই বলেছিলাম এই বিষয়ে দুইটা কোশ্চেন ইউনূস সাহেবকে বলতে হবে যে ডিপ স্টেট কি কি চেয়েছিল আমাদের কাছে, আরেকটা হচ্ছে কারা কারা জড়িত ছিল। আমরা এখন না, ওনার সামনেও বলেছিলাম, একাধিকবার বলেছি যে 1 বছর যখন তিনি করলেন, আমরা বললাম শ্বেতপত্র প্রকাশ করেন। আর বিদায় নেওয়ার পরে বলেছি, আজকেও দাবি করি, এই দীর্ঘ সময় তিনি যে ছিলেন, তিনি এবং তিনি বলতেই তো পুরো সরকার যারা ছিল, পুরো একটা শ্বেতপত্র প্রকাশ হওয়া দরকার। ওনার সম্পর্কে বক্তব্য আছে, মানে যখন ওই সময় স্টেটের খেলা চলছিল তখন আমি ডিপ স্টেটের বাইরে এবার আসছি। আপনারা আজ করতে পেরেছিলেন কিনা যে ডিপ স্টেট বলতে কিছু আছে? সেটা যদি বলেন, ওটা বরাবরই, এটা কমিউনিস্টদের নতুন করে এটা করার ব্যাপার নেই। আমাদের গণতন্ত্র, ধরেন এই কথাটা কেন বলি সেটাও বলে দিই আপনার কথা, যেহেতু আপনি বললেন। আমাদের প্রথম বক্তব্য, এটা হয়তো অনেকে বুঝতে পারে না, কিন্তু শব্দটা বলি, যে শ্রেণীবিভক্ত সমাজে আপনি দ্রুত একটা স্মুথ গণতন্ত্র পাবেন না। এইখানে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের খেলা চলতে থাকবে। তাকে প্রতিহত করেই আমাদেরকে কি গণতন্ত্রের পথে আগাইতে যাইতে হবে। ওইটারই নাম হচ্ছে ডিপ স্টেটের জায়গাটা অলওয়েজ থাকে। সেই জায়গায় যদি আমরা জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ওই খেলাকে প্রতিহত করে আগাতে পারবো। না হলে এইটা দেখবেন টাইম টু টাইম যাবে। আমি এই ক্ষেত্রে খালি এইটা বলি, ইউনূস সাহেবের বিষয়ে পরিষ্কার বক্তব্য। উনি ক্ষমতায় আসার পরে নিজে দেখেন অনেক নিজের প্রতিষ্ঠান যেভাবে উনি করে নিলেন, আমরা বলেছি এই ব্যাপারে তো ওনাকেই জবাবদিহি করতে হবে। এখন সরকারেরই উচিত যে ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা, এবং এই ব্যাপারে উনি, কারণ কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না, সুতরাং জবাবদিহিতা করা এবং ওনার সরকারের সময় কি কি ঘটেছে না ঘটেছে শ্বেতপত্র প্রকাশ করা। এবং উনি যদি ভালো কাজ করে, ওনাকে আরেকবার অভিনন্দন পাত্তা দেন। আপনার তো আমাদের সরকার তো তাকে আরেকটা নোবেল প্রাইজ দিতে পারবে না, কিন্তু অভিনন্দন বার্তা দিকে আমার আপত্তি নেই। কিন্তু যদি ঠিক না করে, তাহলে তাকে তো অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে। অনেক স্বপ্ন নিয়ে জুলাই আমাদের সামনে এসেছিল, জুলাই স্বপ্ন তাহলে কি হারিয়ে যাবে বা হারিয়ে যাবে না? কথাই বলি যে না, হারিয়ে যাওয়ার আমি কারণ দেখি না। কেন কি, এখন এই কথাটা আগে ইচ্ছা করে আমি না উত্তর দেবার আসলে, জুলাই স্বপ্ন তো ভাই একক কোনো স্বপ্ন বললে ভুল করবেন। কারণ ধরেন আপনি ছিলেন, আমি ছিলাম, আমরা এখানে সবাই ছিলাম। কারণ আমি তো একটা সাম্যবাদের মানে সমাজতান্ত্রিক স্বপ্ন দেখি, যে এখন গণতন্ত্র নিরঙ্কুশ করে ওই পথে আগাবো। তা আমি বলি সবটা একমত হবে না, কিন্তু দুইটা প্রশ্ন আমি গুরুত্ব দিতে চাই। যেটা হচ্ছে, আমি বলি যে যারা এখানে ছিল সামনের কাতারে, পরে এটা প্রমাণিত হয়েছে যে তারা আসলে গুপ্ত বিভিন্ন দলের সাথে ছিল, তাদের নানা ধরনের ঘটনা ছিল। কিন্তু তার থেকে আমি জোর দেই যে লক্ষ লক্ষ মানুষ, তরুণ, সাধারণ মানুষ, বৃদ্ধ থেকে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল। তাদের অন্ততপক্ষে দুইটা স্বপ্ন, একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আর একটা ছিল বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। এই স্বপ্ন কখনো নষ্ট হবে না। এইটাকেই আমরা ভিত্তি ধরে আমাদের সংগ্রাম যদি অব্যাহত রাখতে পারি, তাহলে এই মূল চেতনা কখনোই নষ্ট হবে না।